আ- আপনি শার্ট খুলছেন কেন? কথাটা শুনেই উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ঝুলিয়ে নিল। ময়ের এই ভয়ার্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আজকাল তার ভেতরে কেমন যেন এক অদ্ভুত কৌতুকবোধ কাজ করে। মেয়েটাকে আরেকটু ভয় দেখানোর উদ্দেশ্যে সে নিজের ঠোঁটটা কামড়িয়ে বলে উঠল। এই রাতের বেলা শার্ট কেন খুলছে বুঝতে পারছো না? মো নিজের শুকিয়ে যাওয়া মুখের ভেতর কোনো মতে এক ঢোক গিলে অবশ হয়ে রইল। একে তো এই লোকটাকে এখন তার মারাত্মক ভয় লাগছে, তার উপর সে শার্টের বোতাম খুলতে খুলতে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। মোয়ের প্রাণ পাখি যেন এক এই মুহূর্তে খাঁচা ছেড়ে উড়া যাওয়ার মতো ছটফট করছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে জানলে সে নিচে কান্না করে হলেও নিজের শাশুড়ির আঁচল ধরে ওখানে ঘুমিয়ে পড়তো। কিন্তু এই অবরুদ্ধ রুমে এখন কি করবে সে কিছুই বুঝতে পারল না। সে আবারও কাঁপতে কাঁপতেই বলে। আপনি আমার দিকে এগিয়ে কেন আসছেন? পুরুষ মানুষ বউয়ের কাছে কেন এগিয়ে আসে শুনে? কথাটা শেষ করেই উজান রসিকতা করে মুখে এক চোখ টিপ দিল। উজানের ওই চোখের ইশারা বা ফ্লাট করা দেখে মোয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তার মাঝেই উজান নিজের গা থেকে শার্টটা পুরোপুরি খুলে এক ঝটকায় তাই মোয়ের মুখের ওপর ছুঁড়ে মারল এবং তার মুখের খুব কাছাকাছি নিজের চওড়া শরীরটা ঝুঁকিয়ে আনলো। উজানের এমন চরম আক্রমণাত্মক রূপ দেখে মো আর নিজেকে সামলাতেই পারল না। সে নিজের দুই হাত দিয়ে শক্ত করে নিজের চোখ দুটো বন্ধ করে চিৎকার করে উঠল। শাশুড়ি আম্মা, বাঁচাও! মোয়ের চিৎকার শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে রেগে তাকালো। ভাগ্যিস তার এই বেডরুমটা পুরোপুরি সাউন্ড প্রুফ, নয়তো এতক্ষণে মোয়ের এই মরণ চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই দরজা ভেঙে ভিতরে চলে আসতো। উজান এক ছটকায় মোয়ের মাথার ঠিক পেছন থেকে টাওয়েলটা নিজের হাতে টেনে নিয়ে হুঙ্কার ছাড়লো। হপ, বেরি চুপ করো। মাথায় এমন নোংরা চিন্তা নিয়ে ঘুরে বেড়াও। এক থাপ্পড় দিয়ে মাথার সব আজকের চিন্তা বের করে ফেলবো। আমি জাস্ট টাওয়াল নিতে এসেছি, আর এনে কি সব ভেবে বসে আছে। ছি, অশ্লীল মেয়ে। মৌ এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেল। মানল সে একটু মাঝে মধ্যে এক কাঠি বেশি বোঝে, তাই বলে নিজের ঘরের বউকে এভাবে কথা শোনাবে? এই পাষাণ লোকটার বুকে কি এইটুকু মেয়ের জন্য একটুও মায়া দয়া নেই? এর মাঝে উজান নিজের স্বভাবস্বরূপ থুপথাপ পা ফেলে শাওয়ার নিতে চলে গেল। উজান বাথরুমে ঢোকা মাত্রই মৌ সুযোগ বুঝে টুকুস করে এক প্রকার পালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে নিজের ছোট ছোট পা ফেলে করিডোরের দিয়ে হেঁটে সোজা তুবা আর আরিয়ানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজায় টোকা দিয়ে মৃদু ডাক দিল। এদিকে আরিয়ান অনেক কাঠখড় পুড়িয়ে কতগুলো মিষ্টি মিষ্টি কথা বলে মাত্রই তুবার রাগ ভাঙিয়ে তার একটু কাছাকাছি এসেছিল। ঠিক অমনি বাইরে থেকে মোয়ের সেই চেনা কণ্ঠের ডাক শুনে সে এক বুক বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। বাইরে থেকে আরও বেশ কয়েকবার ডাক পড়তেই আরিয়ানের ঠোঁটের কোণে সেই রোম্যান্টিক হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এই গভীর রাতে মৌ কেন উজানের রুম ছেড়ে এখানে হানা দিয়েছে। আরিয়ানের এমন চরম অসহায় ও কাজু মাজু মুখ দেখে তুবা নিজের হাসিয়া ধরে রাখতে পারল না। সে নিজেকে আরিয়ানের শক্ত বাহুর বন্ধন থেকে মুক্ত করে হাসতে হাসতে বলল। যাও যাও, দরজাটা খুলে দাও গিয়ে। আরিয়ানের মুখ মুহূর্তের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে চরম ক্ষোভে আওড়ায়। তুমি এটা বলতে পারলে জান, আমি কত কষ্ট করে বউটার অভিমান ভাঙিয়ে মাত্র এইটুকু কাছে এসেছি। অমনি উজানের ওই পুচকে বউ আমাদের প্রেমের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চলে এলো। আমি কোনো জন্মেও দরজা খুলব না। আমি আজ এই রাতে আমার বউকে একদম নিচের করে কাছে পেতে চাই, ব্যাস। ইস, ওনার কত শখ। যাও, বেশি কথা না বাড়িয়ে দরজাটা খুলে দাও দেখি। পারবো না আমি দরজা খুলতে। নিজের জ্যান্ত জামাইকে রুমে রেখে এখানে আমার পার্সোনাল লাইফে ব্যাগরা দিতে এসেছে। কতদিন পর আজ বউকে নিজের করে কাছে পাচ্ছি বলো তো। আরিয়ান বেশ মন খারাপ করেই বলল। তুবা এবার চোখ রাঙিয়ে তাকালো। লজ্জা শরমের মাথা ধুয়ে খেয়েছো, হ্যাঁ? যা বাবা, নিজের বউয়ের কাছে আবার কিসের লজ্জা? তুমি জাস্ট একদম চুপ করে বিছানায় বসে থাকো তো। মৌ একটু পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে এমনিতেই চলে যাবে। আরও চলে গেলেই আমি আমার বউকে আবার আরিয়ানের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই তুবা বিছানা থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তা দেখে আরিয়ান বিছানার ওপর থেকে চেঁচিয়ে উঠল। এই বউ না, প্লিজ এমনটা করো না। কিন্তু তোবা
আর তার কোনো কথাই শুনলো না। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা খুলে দিল, আর সাথে সাথেই মৌ এক ঝটকায় ঝড়ের বেগে রুমের ভিতরে ঢুকে পড়ল। সে এসেই তুবাকে আষ্টে পৃষ্ঠে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমার সুইট মিষ্টি ভাবি, আমি আজ তোমার সাথে ঘুমাবো, তাই তুমি আমাকে তোমার পাশে ঘুমোতে দেবে তো একটু? দেখি হাঁপাচ্ছ কেন? আগে রিল্যাক্স হও তো। না না ভাবি, আমি একদম ঠিক আছি। তুমি প্লিজ ভাইয়াকে এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে বলো না। আমি আজ তোমার সাথে ঘুমাবো রাতে। মৌয়ের কথা শোনা মাত্রই ওপাশ থেকে আরিয়ান এক মরণ চিৎকার দিয়ে উঠল। অসম্ভব, আমি আমার নিজের বউকে ছাড়া এই একা রাতে অন্য কোথাও থাকতে পারবো না। মৌ এবার নিজের আর চোখে আরিয়ানের দিকে একবার তাকালো, তারপর নিজের ভিতরের সমস্ত রাগ উপড়ে দিয়ে হনহন করে আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, যাবে না তুমি এই রুম থেকে? আরিয়ান বুক ফুলিয়ে বলল, ও নো, কোনোদিনই যাব না। ওকে ফাইন, দেখাচ্ছি মজা। এই বলে মৌ কোনো কিছুর তোয়াক্কা না করে এক ঝটকায় আরিয়ানের দুই পা শক্ত করে ধরে এমন এক টান দিল যে আরিয়ান মুহূর্তের মধ্যেই ধপাস করে মেঝের উপর চিটপটাং হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। আরিয়ান মেঝের শক্ত আঘাতে ব্যথায় কুকড়িয়ে উঠল, কিন্তু মৌয়ের এটাতে বিন্দু মাত্র দয়া হলো না। সে আরিয়ানকে মেঝের উপর দিয়েই টানতে টানতে কোনো মতে রুমের বাইরে বের করে দিল এবং ভেতর থেকে তুবাকে মেইন দরজাটা আটকে দিতে বলল। তুবাও মৌয়ের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে দরজার লকটা আটকিয়ে দিল। মৌ দরজার লোক লাগতেই আবারও তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আমার সুইট একটা ভাবি। এদিকে দরজার ওপাশে করিডোরের মেঝেতে বসে আরিয়ান নিজের কপাল চাপড়ে চরম আহাজারি শুরু করে দিল। মৌ, বোন আমার, প্লিজ আজকের রাতটা অন্তত কোনো কোথাও গিয়ে ঘুমা না রে বোন। আমি তোর ভাবিকে ছাড়া রাতে একা কীভাবে ঘুমাবো বল? এই বেডি অন্তত আমার বউটাকে তো আমার কাছে ফিরিয়ে দে। কিন্তু রুমের ভেতর থেকে আর কোনো রেসপন্স বা সাড়াই এলো না। আরিয়ানের মনে যত শখ ছিল তা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। এদিকে উজান শাওয়ার শেষ করে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে রুমে এসে দেখে বিছানা একদম ফাঁকা, মৌ রুমে নেই। সেই মুহূর্তের মধ্যেই বুঝে ফেলল তার সেই অবাধ্য পুচকে পাখিটা আবারও সুযোগ বুঝে খাঁচা কেটে পালিয়েছে। কথাটা ভাবতেই তার মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেল। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটি টি শার্ট বের করে কোনো রকম গায়ে জড়িয়ে এক বুক রাগ নিয়ে নিজের কক্ষ ত্যাগ করলো। করিডোরে দিয়ে যাওয়ার সময় সে দূর থেকেই দেখতে পেল আরিয়ান নিজের রুমের বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে অত্যন্ত করুণ মুখে বসে আছে। উজান তার এই দশা দেখে ধীর পায়ে এগিয়ে গেল, তারপর ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে উপহাসের স্বরে আওড়ালো, ভাইয়া, ভাবি বুঝি আজ মাঝরাতে লাথি মেরে তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? উজানের অমন রসাত্মক কথা শোনা মাত্রই আরিয়ান এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে উজানের পিঠের উপর সজোরে এক কিল বসিয়ে দিল, আর দাঁত কিরমির করে ওঠে। চুপ কর, তোর ছেলে। আমার বউ বড্ড ভালো, সে অন্তত তোর মতো নয়। তুই কেমন পুরুষ মানুষ রে, যে নিজের ঘরের এইটুকু একটা বউকে নিজের কাছে আটকে রাখতে পারিস না? বউটাকে যেই না একটু রোমান্স করার জন্য কাছে পেলাম, অমনি তোর ওই ডাকাত বউ এসে আমার সব শখ সাঙ্গে তুলে দিল। এখন আমি এই রাতে বউ ছাড়া কীভাবে একা একা থাকবো বল? উজানের জোড়া ভ্রু এবার কুঁচকে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে আমার পিচ্ছি বউটা এখন তোমার রুমে? হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি তোর ওই আপদ বউকে নিজের কাঁধে তুলে নিয়ে যা, এখান থেকে আমাকে বাঁচা। আরিয়ান অনুরোধ করলো। উজান মুহূর্তেই নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে খুব ভালো করে বুঝতে পারল যে আরিয়ান এখন মস্ত বড় এক বিপাকে পড়েছে। সে সুযোগ বুঝে বলে ওঠে, বউ, বউ আমি এখনও নিজের দায়িত্বে নিয়ে যেতে পারি ভাইয়া, তবে তার জন্য আমি কি পাবো শুনি? হোয়াট? তোর নিজের বউ তুই নিজের রুমে নিয়ে যাবি, তাতেও আমাকে তোকে ঘুষ দিতে হবে? ওকে, তাহলে দিতে হবে না, আমি চললাম ঘুমাতে। তুমি এখানে দরজার বাইরে বসে রাত কাটাও। উজান উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। উজানকে চলে যেতে দেখে আরিয়ান তড়িঘড়ি করিয়ে তার হাতটা টেনে ধরলো এবং চরম আকুতি করে বলল, ভাই প্লিজ, তোর দুটি পায়ে পড়ে তোর বউকে নিয়ে গিয়ে আমাকে এই যাত্রা রক্ষা কর। বল তোর ঠিক কী চাই? বেশি কিছু না, জাস্ট আগামী 1 মাসের আমার শপিংয়ের খরচ। হোয়াট? তুই 1 মাস ধরে শপিং করলে তো আমাকে আগামী মাসে রাস্তার মোড়ে বাটি নিয়ে ভিক্ষা করতে বসতে হবে। ভাই প্লিজ একটু কম সমস্যা। ও নো, কোনো কম হবে না। ভাই বোঝার চেষ্টা কর,
আচ্ছা যা, আগামী একদিন তুই যত খুশি শপিং করবি, তার পুরো টাকা আমি নিজের পকেট থেকে দেব। এবার হবে তো? ওকে, ডান। তবে কন্ডিশন হচ্ছে আমার ওই পিচ্ছি বউয়ের শপিংয়ের খরচটাও কিন্তু তোমাকেই দিতে হবে। আরিয়ান এবার নিজের অজান্তেই বড্ড কঠিন এক ফাঁদে পড়ে গেল। এখন হ্যাঁ বললেও পকেট ফাঁকা, আর না বললে আজ রাতে বউ ছাড়া থাকতে হবে। তবুও কোনো উপায় না পেয়ে সে নিজের চোখ বন্ধ করে বলে উঠল, ওকে বাবা, ওকে, ডান। এবার তোর বউকে সরা। এরপর উজান দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার কড়া গলায় মুখে ডাক দিল, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স বা সাড়া এলোই না। ঠিক তখনই কাকতালীয়ভাবে উজানের ফোনের স্ক্রিনে শিরিনের নামটা ভেসে উঠল। মুহূর্তের মধ্যেই উজানের ঠোঁটের কোণে এক অদ্ভুত ও কুটিল হাসি খেলে গেল। সে দরজার দিকে মুখ উঁচিয়ে চেঁচিয়ে ওড়ালো, রুম থেকে কোনো সারা শব্দ দেবে না, তাই তো বুঝছে? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার এই শিরিন ডাইনি কিন্তু এইমাত্র আমাকে ভিডিও কল দিচ্ছে। তুমি যদি এখন নিজের ভালোই ভালো দরজা খুলে আমার কাছে না আসো, তবে আমি কিন্তু এই গভীর রাতে শিরিনের সাথে ভিডিও কলে। উজানের মুখের বাকি কথা শেষ হওয়ার সুযোগই পেল না। তার আগে খট করেই রুমের দরজা খুলে গেল এবং মৌ এক ঝটকায় রুম থেকে বেরিয়ে সেই তড়িঘড়ি করে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বইয়ের এমন তীব্র জেলাসি আর পাগলামি দেখে উজান নিজের মনে মনেই মুচকি হাসল। সে মুহূর্তের মধ্যে আর কোনো কথা না বাড়িয়ে মুখে এক টানে নিজের পাজা করে কোলে তুলে নিল। সে মৌকে কোলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটিয়ে যেতে যেতে আরিয়ানের দিকে তাকিয়ে এক চোখ টিপল। থ্যাঙ্কস ভাইয়া, এবার তুমি তোমার অসমাপ্ত রোমান্স কন্টিনিউ করতে পারো। বাই তো পেয়েছি, এই যে মাঝরাতে তুমি আমাকে এত কষ্ট দিলে, এর পানিশমেন্ট হিসেবে আজ সারা রাত আমি জেগে জেগে অনলি শিরিন আর ললিতের সাথেই ফোনে প্রেম করব। হ্যাঁ, উনি বললেই হলো যেন আমার দুলহা অনলি আমার। আপনি আজ রাতে শুধু আমার সাথেই কথা বলুন, দুনিয়ার আর কোনো ডাইনির সাথেই নয়, বলে দিলাম। উজান মুখে নিজের রুমে নিয়ে সেই ধীর পায়ে বিছানায় বসিয়ে দিল এবং দ্রুত গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর সে মুচকি হাসতে হাসতেই ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। সে বিছানায় নিজের গা এলিয়ে দেওয়া মাত্রই আবারও উজানের ফোনে শিরিনের নাম্বার থেকে রিংটং বেজে উঠল। ঘন ঘন শিরিনের ফোন আসতে দেখে মৌ এবার নিজের ভিতরের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল। সে এক প্রকার হিংস্র বাঘিনীর মতো বিদ্যুৎ গতিতে উজানের হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং কোনো কিছুর পরোয়া না করেই ফোনটা সোজা মেঝের উপর সজোরে আছাড় মেরে ছুঁড়ে ফেলল। ফোনটা এক পলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর সে তীব্র গতিতে উজানের চওড়া বুকের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে তার গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। সে নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে উজানের চোখের দিকে চেয়ে চরম শাসানির গলায় শুধালো, আমাকে আর বেশি রাগাবেন না বলে দিচ্ছি, নয়তো সত্যি সত্যি কোনো একদিন আপনাকে আমি নিজের হাতে কোরবানি দিয়ে দেব। এই মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রফেসর উজান চৌধুরী অনলি অ্যান্ড অনলি এই তাসফিয়া মৌয়ের। তাসফিয়া মৌ নিজের জীবনের সবকিছু ভাগ করতে পারলেও নিজের স্বামীকে অন্য কোনো ডাইনির সাথে কোনোদিনও শেয়ার করতে পারবে না, জাস্ট মাইন্ড ইট। কথাটি শেষ করেই মৌ নিজের সমস্ত অভিমান আর ক্লান্তি ভুলে উজানের সেই চওড়া বুকের মাঝে নিজের মাথাটা পরম শান্তিতে ঠেকিয়ে দিল। উজানের বুকের চেনা সুবাসে সে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে বিগত 3 দিনের অপলক ক্লান্তিতে মৌ 1 মিনিটের মাথায় ওভাবেই উজানের বুকে মাথা রেখে ঘুমের ঘোরে পাড়ি জমালো। বউয়ের এমন তীব্র অধিকার বোধ আর পাগলামি দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক প্রশান্তির মুচকি হাসি ফুটিয়ে তুলল। সেই নিজের সুস্থ হাতটি দিয়ে অত্যন্ত গভীর মায়ায় ময়ের মাথার সিল্কি চুলে আলতো করে বিলি কেটে দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, আমার এই ছোট্ট অগ্নিকন্যাকে রাখলেও দেখতে বড্ড বেশি সুইট লাগে। ইস ইস, কত কিউট আমার বাচ্চাদের কিউট মাম্মা। ভোরের স্নিগ্ধ নরম আলো চোখের উপর আছড়ে পড়তে মুহূর্তের মধ্যেই চোখ মুখ কুচকে নিল মৌ। সে আড়মোড়া ভেঙে অন্য পাশে মুখ ফিরিয়ে ঘুমালো, কিন্তু সূর্যের আলো তখনও তার চোখের উপর আছড়েও কাটছে। বেলা কতটা হয়েছে তার কোনো ধারণা নেই, তবে এখন বিছানায় ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। ঘুম তার বরাবরই খুব প্রিয়। হঠাৎ চিরচেনা সেই পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগলো। ঠিক তখনই আপনা আপনি মৌয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার ঠোঁটের এই মিষ্টি হাসি দেখে উজান নিজেও হাসলো। মেয়েটা তার উপস্থিতি আগে থেকেই টের পায়, হয়তো একেই বলে ভালোবাসা। উজান ধীরে ধীরে মৌয়ের কানে লদিতে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে মৌয়ের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই অনুভূতি ভিন্ন, বড্ড অদ্ভুত। সে চোখ বন্ধ করেই রইল। ঠিক তখনই কানের কাছে ভেসে এলো সেই পরিচিত ভারী কণ্ঠস্বর, মিসেস উজান চৌধুরী, প্লিজ ওঠেন না এবার, আপনার অপেক্ষায় কেউ একজন না খেয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে মৌ
তড়িঘড়ি করে উঠে বসলো। আর বসার সময় উজানের মাথার সঙ্গে তার কপালে জোরে টোকা লাগলো। ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। ঠোঁট ফুলিয়ে উজানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা দিলেন কেন? আমার বুঝি কষ্ট হয় না? তার এমন ইনোসেন্ট মুখের ভঙ্গি দেখে উজান এবার শব্দ করে হাসল। মেয়েটার এমন চাহনি, এমন মুগ্ধময় কথা আর পাগলামি তাকে বরাবরই খেয়াল করে। মেয়েটা দিন দিন তার অভ্যাসে পরিণত হচ্ছে। এই অভ্যেস কি আদৌ কোনো দিন থামবে? এর উত্তর জানা নেই উজানের। শুধু জানে এই মেয়েটাকে তার বড্ড প্রয়োজন। হঠাৎ উজানের কণ্ঠ প্রতিধ্বনিত হলো, এইটুকু ব্যথা সহ্য করতে পারেন না, তাহলে ভবিষ্যতে আমার দেওয়া ব্যথাগুলো কিভাবে সহ্য করবেন শুনি? উজানের এই কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না মৌ। তাই ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নীরবতা ভেঙে বলল, আপনি কেন আমায় ব্যথা দেবেন? আপনি না বলেন আমার কষ্ট আপনার সহ্য হয় না, তাহলে আপনি কেন আমায় কষ্ট দেবেন? তার এই অবুঝ প্রশ্নে উজান কী বলবে ভেবে পায় না। মেয়েটা কেন এত অবুঝ? এই অবুঝপনায় তো তাদের মাঝখানে অদৃশ্য এক দূরত্ব তৈরি করে রেখেছে। উজান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, বুঝতে পারছি, আমার মিসেসের মধ্যে এখনো ম্যাচুরিটি আসেনি। মাবুদ জানে আর কত অপেক্ষা করতে হবে আমাকে। মাবুদ, এবার আমার মিসেসকে সঠিক বুদ্ধি দাও। মৌ নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো। কিছু বললেন? উজান মাথা চুলকাতে চুলকাতে উত্তর দিল, কিছু না, চলেন এবার ব্রেকফাস্ট করে কলেজ যেতে হবে। 2 দিন পর পরীক্ষা, অথচ আপনার সিলেবাস নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। লোকে যদি শোনেন প্রফেসর রুজান চৌধুরীর ওয়াইফ ফেল টু, তখন আমার মান সম্মান থাকবে? একটু তো পড়াশোনা করুন ম্যাডাম, অন্তত 5 নম্বর তো তুলবেন। মৌ তবুও কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তা দেখে উজান ধমক দিতেই সে তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে গেল। প্রায় মিনিট 20 পর মৌ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তাকে এভাবে ছটপট শাওয়ার নিয়ে বের হতে দেখে উজান খানিকটা অবাক হলো। কারণ মেয়েটার কাছে শাওয়ার নেওয়া মানেই চরম বিরক্তি। আজ না বলতেই সে নিজে থেকে শাওয়ার নিয়ে এসেছে। মৌ কলেজ ড্রেস পরেই বের হলো। ভেজা চুলগুলো নিয়ে উজানের সামনে দাঁড়িয়ে গেল সে। উজান তৃপ্তির হাসি হেসে মৌয়ের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে দিতে বিড়বিড় করে, মিসেস চৌধুরী, রাতে আমাদের মধ্যে কি কিচুমিচু হয়েছিল? না মানে এত সকাল সকাল শাওয়ার নিলেন যে, তাই জিজ্ঞেস করছি। তার কথায় মৌ লজ্জায় কুকড়িয়ে গেল। সেই লজ্জারাঙ্গা মুখের দিকে তাকিয়ে উজানের ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। চুল বাঁধা শেষ হলে উজান নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর মৌ তার আগে আগে হাঁটতে লাগলো। হঠাৎ মৌ দুদম এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এলো। উজানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ রাঙালো। এই যে ওয়েট, আপনি কাল রাতে কোথায় গিয়েছিলেন? রাতে ঘুম ভাঙার পর আপনাকে খুঁজে পেলাম না আমি। আর ওয়াশরুমের ভেতর শার্টের উপর রক্তের দাগ কেন ছিল? ময়ের প্রশ্নে উজান ভ্যাবাচাকা খেয়ে গেল। মেয়েটা রাতে জেগেছিল অথচ সে টের পায়নি। আর ওয়াশরুমের ভেতর রক্তমাখা শার্টটি ফেলে দেওয়ার কথা ভুলে গিয়েছিল সে। এখন এই প্রশ্নের উত্তর কী দেবে? সে বড় বড় শ্বাস ফেলেই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। হাপ ইডিয়েট, ওটা রক্তমাখা শার্ট ছিল না, রঙের দাগ ছিল। বেশি পাকনামো করতে গেলে দাঁত ভেঙে ফেলবে একদম। চলো। মৌ মুখ ঘুরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ব্রেকফাস্ট শেষ করে দুজনেই কলেজের উদ্দেশ্যে রওনা দিল। উজানের বাইকে বসে তাকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো মৌ। কলেজ গেট থেকে কিছুটা দূরে নেমে এসে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। মৌ কলেজে প্রবেশের কিছুক্ষণ পর উজানও প্রবেশ করলো। অন্যদিকে মেহের গুটি গুটি পায়ে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। আজ অনেক দিন পর কলেজে পা রাখা হচ্ছে। 2 দিন পর পরীক্ষা, সেই জন্য তার দুশ্চিন্তার অন্ত নেই। এর মাঝেই হঠাৎ কারো শক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেল সে। এত তাড়াহুড়োই ছিল যে সামনে কে আছে খেয়ালই করেনি। ভীতু মুখে সামনে লোকটির দিকে তাকাতেই সে চমকে উঠল। সামনে বিধ্বস্ত অবস্থায় ইফাত দাঁড়িয়ে আছে। মানুষটার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। সেই আগে সৌন্দর্য আর নেই। ঠোঁট দুটো কালো কুচকুচে হয়ে আছে। মেহেরের আর বুঝতে বাকি রইল না কেন তার এমন অবস্থা। তার মুখের দিকে তাকিয়ে মেহেরের বুক কেঁপে উঠল। একটা ছেলে যে সামান্য মেয়ের জন্য নিজের এমন বেহাল দশা করতে পারে তা তার ধারণারও ছিল না। ইচ্ছে করছিল পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু পা যেন নড়ছেই না। হঠাৎই ইফাত তার হাত ধরে নিজের হাতের ভাঁজে ঢুকিয়ে সামনের দিকে এগোতে লাগলো। যেখানে তার হাত সরিয়ে দেওয়ার কথা ছিল সেখানে মেহেরের মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন এমন হচ্ছে তা সে নিজেও জানে না, তবে মনে হচ্ছে বহু বছর পর কোনো আপন মানুষের সন্নিকটে এসেছে সে। ইফাত মেহেরের দিকে তাকিয়ে মৃদু স্বরে আওড়ালো, কেমন আছো ফুলকন্যা? জি, ভালো আছি।
এইটুকু উত্তর দিয়েই মেহের চুপ হয়ে গেল। অতপর সে নিজেও ইফাতের দিকে তাকিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন মিস্টার? ইফাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকা এই মেয়েটার মুখের দিকে তাকালে যেন তার সকল দুঃখ মুছে যায়। কিন্তু এই মেয়েকে নিজের করে পাওয়া কি আদৌ সম্ভব? সে তপ্ত শ্বাস ফেলল। যেহেতু বেঁচে আছি সেহেতু ভালোই আছি। তাজমহলের সৌন্দর্য কখনো বুঝতেই দেয় না সেটা আসলে একটা ভবন। কথাটা যেন মেহেরের মাথায় বজ্রপাত করলো। মানুষটার চোখের দিকে তাকানোর আর সাহস হলো না, তাই সাথে সাথেই চোখ নামিয়ে নিল। কতটা কষ্ট পেলে মানুষ নিজেকে এভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু সেই বা এখন কি করবে? সে তো নিজের অন্ধকার অতীত ফেলে এসেছে, এখন কিভাবে এই মানুষটার সঙ্গে নতুন ঘর বাঁধবে? এটা তো অসম্ভব। মেহেরকে চুপ থাকতে দেখে ইফাত আবারও নিচু স্বরে আর্জি জানালো, ফুলকন্যা, আজকের দিনটা কি আমাকে দিবে তুমি? প্লিজ, আর কখনো এমন আবদার নিয়ে তোমার সামনে আসবো না, কথা দিচ্ছি। মেহের এক পলক ইফাতের দিকে তাকালো। লোকটার চোখের কোণে স্পষ্ট অসহায় চাহনি। মেহেরের তীব্র ইচ্ছে হচ্ছিল দূরে কোথাও পালিয়ে যাওয়ার, কিন্তু আজ তার শরীর যেন আর সঙ্গ দিচ্ছে না। মন বলছে এই মানুষটির কাছেই থেকে যাও, কিন্তু মস্তিষ্ক বলছে এটা কোনোদিন সম্ভব নয়। মেহের না চাইতেও ইফাতের কথায় রাজি হলো। কেন রাজি হলো সেটা সে নিজেও জানে না, তবে এইটুকু বিশ্বাস তার আছে, এই মানুষটির সঙ্গে থাকলে অন্তত পৃথিবীর কোনো কিছুই তাকে আঘাত করতে পারবে না। ইফাত মুচকি হেসে মেহেরের নিজের বাইকের কাছে নিয়ে গেল। মেহের দ্বিধা নিয়ে বাইকের পেছনে বসলো। তাকে ইতস্তবোধ করতে দেখে ইফাত মৃদু হাসল। টেনশন নিও না, কিচ্ছু হবে না। আর আমাকে ধরে বসো, নয়তো পড়ে যাবে। মেহেরের সাহস হলো না ইফাতকে ধরার। তার এত কাছাকাছি আসতে ভীষণ অস্বস্তি হচ্ছিল, কিন্তু ইফাতের এইটুকু আবদার সে ফেলতে পারল না। মানুষ কখনো এত অসহায়ভাবে অনুরোধ করেনি তাকে। আচমকা ইফাত নিজেই মেহেরের হাত টেনে নিজের কোমরের উপর রাখলো। মেহের শুকনো ঢোক গেল। ঠিক তখনই বাইক স্টার্ট দিতেই মেহের ভয়ে ইফাতের শার্ট শক্ত করে খামচে ধরল। ইফাত হাসলো। মেয়েটা যে কেন এত অল্পতেই ভয় পায় তা সে বুঝতেই পারে না। প্রায় আধা ঘন্টা পর তারা দুজনেই একটা নদীর পাড়ে লেকের পাড়ে এসে হাজির হলো। ইফাতের জায়গাটা ভীষণ পছন্দের, যদিও এখানে আসতে মাত্র 10 মিনিট লাগার কথা ছিল, কিন্তু মেহের ভয় পাবে ভেবেই সে ধীর গতিতে চালিয়েছে। ইফাত হাত ধরে মেহেরকে বাইক থেকে নামালো। বাইকটা একপাশে রেখে লেকের পাড়ে বসলো দুজন। ইফাত ক্ষণে ক্ষণে মেহেরের দিকে তাকাচ্ছে, কিন্তু মেহের মাথা নিচু করে আছে। এর মাঝেই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ইফাত অস্পষ্ট স্বরে বলল, ফুলকন্যা, আমরা কি ঘর বাঁধতে পারি না? মেহের চমকে তাকালো। লোকটার আদুরে ও করুণ স্বরে কথাগুলো শুনে সে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষটার মুখের দিকে তাকিয়ে মন চায় অনন্তকাল তাকিয়ে থাকি, কিন্তু মস্তিষ্ক বলে এটা পাপ। মেহেরকে চুপ থাকতে দেখে ইফাত আবারও নিচু স্বরে আওড়ালো, ফুলকন্যা, আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছ? ট্রাস্ট মি, আমি তোমাকে আঘাত করতে চাই না, তবে আমার যে একটা ঘর খুব প্রয়োজন। আমার এই সুখের সংসারে কি তুমি আমার সঙ্গিনী হবে না? ততক্ষণে মেহের মাথা নিচু করে ফেলল। নিস্তেজ গলায় বলে, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমি বাকি সব সামলে নিব। আচ্ছা, তোমার কি আমার অতীতের বেপরোয়া জীবন নিয়ে সমস্যা? ট্রাস্ট মি, অনেকদিন ধরে আমি তুমি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাইনি। তোমার কথা শুনে আমি আমার সেই ধ্বংসাত্মক জীবন ছেড়ে দিয়েছি। এখন নিজে রোজগার করে নিজের মতো চলছে। তবুও কি আমাকে তোমার পাশে মানাবে না? মেহের মৃদু হেসে উঠল। তার হাসির শব্দে ইফাত ভ্রু কুঁচকে তাকালো। মেহের কেন হাসছে তা সে বুঝতে পারছে না। মেহের বলল, আচ্ছা, আপনার কি মনে হয় আপনার প্রেম কিংবা টাকার জন্য আমি আপনার বউ হতে চাই না? এমনটা নয়। আসলে আমি চাই না আপনার মতো চাঁদের গায়ে আমার কারণে কলঙ্ক লাগুক। আমি আপনাকে ঠকাতে পারবো না। আপনি নতুন কাউকে নিয়ে ঘর বাঁধুন। ইফাত আর্তনাদ করে বলল, যে ঘরে তোমার ছোঁয়া নেই সেই ঘর আমি কিভাবে বাঁধবো বলো? আপনি অবুঝ বাচ্চার মতো কেন কথা বলছেন? আমি আগেই বলেছি, আমার অন্ধকার অতীত জানলে আপনি কখনোই চাইবেন না এমন কোনো নারী আপনার সঙ্গী হোক। আমি তোমার অতীত জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। মেহের একটি তপ্ত শ্বাস ফেলল। এবার মনে হচ্ছে এই লোকটার কাছে অতীত না বললেই নয়। সে আর মানুষটার কষ্ট দেখতে পারছে না। যদিও মেহের খুব ভালো করেই জানে তার অতীত শুনলেই ইফাত কখনোই তাকে বউ বানানোর কথা ভাববে না। তখন হয়তো সে তার পিছু ছাড়বে।
ঠিক তখনই ইফাত তাকে একটা প্যাকেট দিল। মেহের অবাক হলো। ইফাত মুচকি হেসে প্যাকেটটা নিতে বলল, কিন্তু মেহের হাত বাড়ালো না। ইফাত নিজেই প্যাকেটটি তার হাতে গুঁজে দিল। মেহের বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? আমার প্রথম উপার্জনের টাকায় আমার ফুলকন্যার জন্য বিয়ের শাড়ি কিনেছি। যদিও তেমন দামি নয়, কিন্তু এটা পরেই তুমি আমার বউ হবে। মেহের প্যাকেটটা আবার ইফাতের হাতে দিয়ে চোখে চোখ রেখে বলে, শেষ পরীক্ষার দিন আমি আপনাদের বাসায় যাব আমার মামুনির সাথে দেখা করতে। সেই রাতটা সেখানে থাকবো। তারপর আপনাকে আমার জীবনে সে জঘন্য অতীত খুলে বলবো। এরপরও যদি আপনার মনে হয় আপনি আমাকে চান, তবে আমি এই শাড়িটা নেব। ততদিন এটা আপনার কাছেই রাখুন। আমি জানি সেদিন শোনার পর আপনি বলবেন এটা সম্ভব নয়, তবু আমি সেদিন আপনাকে সব বলবো। আমি জানতে চাই না তোমার অতীত, আমি তোমাকে এমনভাবেই বউ বানাতে চাই। তবে তুমি যেহেতু আমাকে চ্যালেঞ্জ করছো, তাহলে আমিও তোমাকে দেখিয়ে দিব ইফাত চৌধুরী তোমার যে অতিথি থাক না কেন তোমাকে বউ বানিয়েই ছাড়বে। মেহের ইফাতের চোখের দিকে তাকালো। আচমকা তার দুই চোখ বেয়ে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। এই মানুষটা নিজের মুখে যতটা সহজভাবে, যতখানি জোর দিয়ে বলছে, বাস্তবতা কি আদৌ এতটা সহজ হবে? মেহেরের তা জানা নেই। তার ভেতরের অতীত যে বড় অন্ধকার, বড় ক্ষত বিক্ষত। মেহেরকে এভাবে নীরবে কাঁদতে দেখে ইফাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। আচমকা মেহেরের কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় তাকে নিজের বুকে একদম কাছাকাছি টেনে নিল। মেহের মৃদু চমকে উঠলেও নিজেকে সরিয়ে নিল না। ইফাত নিজের হাতের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে অত্যন্ত বড় মায়ায় মেহেরের গাল থেকে সেই অশ্রুবিন্দু মুছে দিল। তারপর এক বুক ভালোবাসা নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ফুলকন্যা কেঁদো না প্লিজ, তোমার চোখের অশ্রু আমার বুকটা ঝাঁঝরা করে দেয়। সব ঠিক হয়ে যাবে, দেখো। জাস্ট আর কয়েকটা দিন, তারপর তোমায় বউ করে নিয়ে যাব। দুপুর তখন 2টো। উজান নিজের ক্লাস শেষ করে ক্লান্ত পায়ে নিজের কেবিনের দিকে এগোচ্ছিল। তার চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সারাদিন প্রায় পেরিয়ে গেল, অথচ মৌকে সে এক পলকের জন্যও দেখতে পায়নি। এমনকি ক্লাসের সময়ও না। মেয়েটা এতক্ষণ কোথায় ছিল তা সে কিছুতেই বুঝতে পারছিল না। তার ওপর আজ মেহেরের কলেজ আসেনি, সে নিয়ে তার টেনশন আরও দ্বিগুণ হচ্ছে। মেহের থাকলে অন্তত মুখে নিয়ে এতটা দুশ্চিন্তা করতে হতো না। সে আবারও কলেজের চারিদিকে তীক্ষ্ণ নজর বুলালো, কিন্তু কোথাও তার পুচকে বউটার দেখা মিলল না। অগত্যা এক বুক বিরক্তি ও রাগ নিয়ে সে নিজের কেবিনের দিকে চলল। মনে মনে ভাবলো, আজ বাসায় গিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো পানিশমেন্ট দিবে। এত অবুঝ কেন সে কি একটুও বোঝে না যে তাকে এক পলক দেখার জন্য এই উজান চৌধুরী কতটা ব্যাকুল হয়ে থাকে? মনে মনে বউ নাই বা মানুক, তাই বলে এভাবে সারাদিন চোখের আড়ালে লুকিয়ে থাকতে হবে? তাছাড়া 2 দিন পর ফাইনাল পরীক্ষা, ঠিকমতো ক্লাস না করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? সেটাই সে মাথায় ঢুকিয়ে পারছে না। উজান ধীর পায়ে নিজের কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকতেই এক নিমিষে তার চোখ দুটো জুড়িয়ে গেল। সে দেখল মৌ তার প্রফেসরের আরামদায়ক চেয়ারটায় মাথা ঠেকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। এতক্ষণে উজানের সারাদিনের অশান্ত ছটফটে বুকটা এক অদ্ভুত শীতলতায় ভরে উঠল। সে এক পলক কেবিনের বাইরে চারিদিকে তাকিয়ে ভিতর থেকে দরজাটা ভালো করে লক করে দিল। তারপর বিদ্যুৎ গতিতে নিজের প্রিয়তমার দিকে এগিয়ে গেল। হুট করে একটা পুরুষালী হাতের চেনা স্পর্শ পেতেই মৌ ধরফর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে উজানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভয়ার্ত বুকে যেন এতক্ষণে স্বস্তি ফিরে এলো। তার এই ভীতু ফেস দেখে উজান শব্দ করেই হেসে উঠল। তারপর সে নিজের চেয়ারে বসে এক টানে মুখে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, কে ম্যাডাম, ভয় পেয়েছেন বুঝে? মৌ তখনও বিস্ময় ভরা চোখে উজানের দিকে তাকিয়ে আছে। আচমকা ঘুম ভাঙ্গায় নিজেকে স্বাভাবিক করতে তার কিছুটা বেগ পেতে হলো। খানিকটা স্বাভাবিক হতেই সে উজানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, খাচ্চর লোক একটা, এভাবে কেউ ভয় দেখায়? আর একটু জন্য আমার আত্মাটা খাঁচা ছাড়া হয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি ভাবছি আপনাকে কে না কে টাচ করলো। উজান মুখে নিজের দিকে ঘুরিয়ে এক দৃঢ় গলায় উত্তর দিল, শোনো মিসেস চৌধুরী, উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টিকে টাচ করা দুঃসাহস দেখাবে এমন কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্মায়নি। আর যে এই দুঃসাহস দেখানোর বিন্দুমাত্র চেষ্টা করবে তাকে ডিরেক্ট এই পৃথিবীর বুক ছেড়ে চিরকালের জন্য বিদায় নিতে হবে। জাস্ট মাইন্ড ইট। বাই দ্য ওয়ে, সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কত খুঁজলাম তোমাকে, কোথাও তো পেলাম না। আর আমার ক্লাসেও আসেনি, কাহিনী কি? দাঁড়াও
আজ বাসায় ফিরে তারপর তোমাকে কঠিন পানিশমেন্ট দেব। মৌ এবার কোনো কথা না বলে হুট করে দুই হাতে উজানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। উজান কিছুটা চমকে তার দিকে তাকালো। সে খুব স্পষ্ট বুঝতে পারলো মৌ কোনো একটা বিষয় নিয়ে ভীষণ আপসেট হয়ে আছে, নয়তো এমন করে মুড অফ করে বুকে জড়িয়ে ধরার মতো মেয়ে অন্তত সে নয়। উজান নরম সুরে ডাকলো, পেচ্ছে? কিন্তু মৌয়ের মুখ থেকে কোনো রেসপন্স বা সাড়া এলো না। পরপর বেশ কয়েকবার ডাকার পরেও যখন ফলাফল শূন্য হলো তখন উজান মনে মনে কিছুটা ভয় পেয়ে গেল। সে আলতো করে মৌয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেখতে পেল মেয়েটার চোখ পেয়ে অনবরত অশ্রু ঝরছে। মৌয়ের চোখের কোণে জল দেখে উজানের ভিতরের মনটা এক লহমায় হাহাকারে ভরে উঠল। সে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার পেচ্ছিটার? আমার কোনো কথায় কি খুব কষ্ট পেয়েছ? সরি পেচ্ছি, আম রিয়েলি সরি। তবে এইভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কেন বোঝো না? মৌ উজানের বুকে মুখ লুকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনার কথায় আমি একটু কষ্ট পাইনি। তাহলে কি শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে তোমার? উজান কপালে হাত দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে হলো না। অতপর মৌ নিজেই বলে, তাও না। তাহলে আমার চাঁদের মতো বউটার মুখে আজ এমন অমাবস্যার অন্ধকার দেখা যাচ্ছে কেন শুনে? মৌ এবার চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকালো। মেহের কেন ইদানিং আর কলেজে আসে না বলুন তো? আমার ওকে ছাড়া একদমই ভালো লাগে না। ওকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্ত কখনো একা থাকিনি। অথচ বিয়ের পর থেকে ওর সাথে আমার আজ কত দিন ধরে দেখাই হয় না। আপনি আপনি মেহেরকে আপনাদের বাসায় নিয়ে আসুন না প্লিজ। ওকে আপনাদের খাবার দিতে হবে না, ও আমার ভাগের খাবার থেকে আধা আধি করে খাবে। তবু ওকে আপনাদের বাড়ি নিয়ে আসুন না প্লিজ। ওর পড়াশোনার খরচও তো নিজেই চালাতে পারে, কারো দয়ার প্রয়োজন নেই ওর। আর কিচ্ছু চাই না আমি আমার আপনার কাছে। মৌ আর মিহিরের মধ্যকার আত্মিক বন্ডিং উজান খুব ভালো করেই জানে। মেয়ে দুটো ছোটবেলা থেকে একে অপরকে ছাড়া এক রাতও অন্য কোথাও কাটায়নি। অথচ বিয়ের পর থেকে তাদের মাঝখানের দূরত্বটা আকাশচুম্বী হয়ে গেছে। উজান আসলে মেহেরকে আগেই বলেছিল তাদের চৌধুরী ভিলায় এসে থাকতে, কিন্তু মেহেরের আত্মসম্মানবোধ বড্ড বেশি হয় সে অন্যের আশ্রয়ে থাকতে রাজি হয়নি। উজান অন্তত গভীর মায়ার সাথে মৌয়ের চোখের অশ্রুটুকু নিজের আঙ্গুল দিয়ে মুছে দিল। তারপর তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। সে হেসে আওড়ায়, ধুর পাগলে, এই সামান্য কারণে কি এভাবে কান্না করে? আর মেহের তো আমার শালিকা, সে আমাদের সাথে থাকবে, তাতে এখানে টাকা পয়সা আর খরচের কথা আসছে কেন? হ্যাঁ, আমার তো নিজের কোনো বোন নেই। মেহের তো আমার নিজের বোনের মতোই। তোমার মেহেরকে চাই তো? মৌ মাথা নেড়ে সায় দিল। বলে, ওকে ডান। তুমি আজ বাসায় পৌঁছানোর আগেই দেখবে মেহের তোমার বাসায় তোমার সামনে হাজির হয়ে গেছে। মৌ একটু ইতস্ত করে বলে, আমার তো বাড়ি নেই, তবে মেহের কোথায় যাবে? ওকে আপনি আপনাদের বাড়িতে আসতে। মৌয়ের মুখে আমার বাড়ি নেই শব্দটা শোনার মাত্রই উজান নিজের পকেট থেকে এক চিলতে মুচকি হাসি সহকারে একটা চকচকে চাবির গুচ্ছ বের করে মৌয়ের ছোট্ট হাতের মুঠোয় গুজে দিল। তারপর মৃদু স্বরে আওড়ালো, কি বললো আপনার নিজের কোনো বাড়ি নেই? মিসেস চৌধুরী, আজ থেকে আপনার নিজের একটা বিশাল সাম্রাজ্য আছে। ওজান চৌধুরী তার আলিশান বাংলো বাড়িটা আজ প্রীতি উপহার হিসেবে তার এই পিচ্ছি ওয়াইফকে গিফট করলো। মৌয়ের চোখ তো এবার কপালে ওঠার উপক্রম। মানুষটা এমন কেন? সামান্য একটা কথার কথা শুনি কত কী ভেবে বসে থাকে। তার থেকেও বড় কথা, সে তো জাস্ট কথার কথা বলেছে, তাই বলে তাকে আজ তো একটা বাংলো বাড়ি গিফট করে দিতে হবে? কেমন পুরুষ মানুষ এই উজান চৌধুরী! মৌ নিজেও মাঝে মাঝে উজানকে ঠিকঠাক বুঝতে পারে না যে এই লোকটা আসলে কোন ধাতুর তৈরি। মৌকে এইভাবে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উজান মুচকি হেসে মৌয়ের মুখে আলতো করে একটা ফু দিল। তারপর খানিকটা ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, শুনুন মিসেস চৌধুরী, আপনি যেটাকে আপনাদের বাড়ি বলছেন সেটা মোটেও শুধু আমাদের বাড়ি নয়। আপনি যেহেতু আমার কিউট সুইট ওয়াইফে, সেহেতু চৌধুরী ভিলাটাও আপনার নিজেরই বাড়ি। আপনার নিজের বাড়িতে আপনার যখন যা ইচ্ছে যাকে ইচ্ছে এনে রাখতে পারেন। এতে কেউ আপনাকে কোনো প্রশ্ন করার সাহস পাবে না। সমাজ নয়, উজান চৌধুরী নিজের ওয়াইফের জন্য রুলস নিজে তৈরি করে। উজানের কথা শুনে মৌ এবার খিলখিল করে হেসে উঠল। মানুষটা তাকিয়ে যে কেন এত ভালো বোঝে সে নিজেও তা ভেবে পায় না। তবে হঠাৎই সে আবার নিজের মুড অফ করে মুখটা গোমরা করে নিল। এবার আর উজানের বুঝতে বাকি রইল না যে কেন তার পিচ্ছি বউটার মন খারাপ হয়েছে। এখন দুপুর অনেকটা গড়িয়ে গেছে।
সেই হিসেবে তার পেটে এতক্ষণে নিশ্চিন্তভাবে খিদে চনমন করে উঠছে। উজান মুখে কোলে তুলে নিয়ে সামনের টেবিলের উপর বসালো, তারপর নিজের টিফিন ক্যারিয়ার থেকে একটা প্লেটে খাবার বেরিয়ে অত্যন্ত যত্ন সহকারে মৌকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। মৌ কোনো টু শব্দ না করে নিশ্চুপভাবেই খেয়ে নিল। প্রচণ্ড খিদে পেয়েছিল তার উপর উজান এভাবে পরম মায়ায় খাইয়ে দেওয়ায় সে বেশ তৃপ্তি ভরেই খেলো। খাওয়া শেষ হলে উজান প্লেটটি রেখে আবারও মৌয়ের মুখোমুখি হয়ে বসলো। জিজ্ঞেস করলো, এখন কি বাকি ক্লাসগুলো করবে নাকি একেবারে বাসায় চলে যাবে? মৌ ঘাড় উঁচিয়ে বলল, সামনে তো পরীক্ষা, তাহলে ক্লাসগুলো করেই যাই কেমন? হ্যাঁ, ভালো করে করো। পরীক্ষার রেজাল্ট যদি কোনো কারণে খারাপ আসে তখন কিন্তু একটা মায়েরও মাটিতে পড়বে না, একদম পিঠের ওপর পড়বে, দেখে নিও। উজান হালকা ধমকের সুরে ভয় দেখালো। দেখা যাবে। মৌ একগাল হেসে জবাব দিল। এই বলেই টেবিল থেকে নেমে গটগট করে কেবিন থেকে চলে গেল মৌ। উজান তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। মৌ গুনগুন করে গান গাইতে গাইতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আচমকা ললিতা কোথা থেকে এসে শক্ত করে তার হাত টেনে ধরলো এবং টেনে হেঁচড়ে কলেজের দালান থেকে কিছুটা দূরে নিয়ে গেল। হুট করে এমন হওয়ায় মৌ খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে ললিতাকে নিজের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজটা একেবারে চটে গেল। সে কর্কশ কণ্ঠে গর্জে উঠে বলল, এই ঝিমরি, তুই কোন সাহসে আমার হাত ধরে টানটানি করছিস? হ্যাঁ, এখানে নিয়ে এলি কেন বল? ময়ের এইটুকু কথায় ললিতার নিজের মেজাজও চড়ে গেল। সে চোখ রাঙিয়ে রাগান্বিত গলায় বলে, তার আগে তুই বল, তুই উজান স্যারের কেবিনে এতক্ষণ ধরে কি করছিলি, তাও আবার ভেতর থেকে দরজা লক করে? তার কথায় মুখ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন আচমকা প্রশ্নে সে কিছুটা চমকে উঠলেও নিজেকে দ্রুত সামনে নিল। সে আসার সময় চারপাশ ভালো করে দেখেই কেবিনে ঢুকেছিল, তবুও এই ডাইনির চোখে কিভাবে পড়ল। তবে মৌ এবার আর ভয় পেল না, বরং উল্টো রাগী দৃষ্টিতে ললিতার দিকে তাকালো। আমি স্যার রুমে যা ইচ্ছে তাই করি, তাতে তোর কি? আমার কি মানে? তুই সামান্য একজন স্টুডেন্ট হয়ে স্যারের সাথে দরজার ওপাশে লক করে ভেতরে এতক্ষণ? ললিতার মুখের বাকি নোংরা কথা শেষ হওয়ার সুযোগ পেল না, তার আগেই মৌ নিজের ডান হাতটা ঘুরিয়ে ঠাস ঠাস করে ললিতার গালে পরপর দুটো জোরালো থাপ্পড় বসিয়ে দিল। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদমই। মৌ দাঁত কিরমির করে বলল। ললিতা নিজের জ্বলতে থাকা গালে হাত দিয়ে চরম রাগী ও অপমানিত গলায় বলল, তুই আমাকে থাপ্পড় দিলি আর আমি মিথ্যাটা কি বলেছি? হ্যাঁ, স্যারের তো তুই কেউ হোস না, তাহলে এতক্ষণ কেবিনে একা কেন ছিলি? নিজের নোংরা শরীর দেখিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাস, তাই তো? ললিতার এমন জঘন্য কথা শুনে মৌয়ের ভেতরের বাঘিনী রূপ যেন এবারে চেঁকে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে আবারও সজোরে ললিতার অন্য গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোকে আমি আগেই বলেছি নিজের লিমিটে থাকতে, আর তুই নিজের নোংরা বলে আমাকেও নিজের মতো নোংরা ভাবছিস? আমার স্যারের সাথে কিছু পার্সোনাল দরকারি কথা ছিল, তাই গিয়েছিলাম। এই তাসফিয়া মৌ সামান্য পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোর মতো এমন নিচু আর সস্তা কাজ কোনোদিনও করে না, বুঝলি? আগে নিজের নোংরা চরিত্র ঠিক কর, তারপর অন্যকে জ্ঞান দিতে আসবি। জাস্ট মাইন্ড ইট। কথাগুলো এক নিমিষে ছুঁড়ে দিয়ে মৌ বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল। ললিতা গালে হাত দিয়ে চরম ক্ষোভ আর প্রতিহিংসা নিয়ে মৌয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের দাঁত কিরমির করে বিড়বিড় করে, তোকে আমি দেখে নেব মৌ। স্যারের সাথে তোর কিসের এত মাখামাখি আর কাছে আসা, সেটা আমি সবার সামনে এনেই ছাড়বো। এটাই এই ললিতার প্রমিস। বিকেল তখন 5টা। চারিদিকে আজ হালকা নিঝুম হয়ে আছে। পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন। আকাশ দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি নামবে। রাস্তায় দু একটা গাড়ি ছাড়া তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এর মাঝেই হুট করেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। উজান মৌকে নিয়ে বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আর মাঝ রাস্তায় এমন আচমকা বৃষ্টি নামায় সে বেশ বিপাকেই পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দিল। তার এমন কাণ্ডে মৌ বেশ অবাক হলো। উজানের কথা মতো মৌ বাধ্য হয়ে বাইক থেকে নেমে গেল। বৃষ্টি আরেকটু জোরে আসার আগেই উজান মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে রাস্তার ধারের একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। সে মৌকে নিয়ে কোনো রকম রিস্ক নিতেই চায় না। তার উপর 2 দিন পরেই ফাইনাল পরীক্ষা। এমনিতেই পড়াশোনা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। এখন যদি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে তবে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। চায়ের দোকানদার তাদের অবস্থা দেখে ভিতরের একটা কাঠের বেঞ্চে বসাতে বলল। উজান
আলতো করে মুখে সেখানে বসিয়ে দিল এবং এক হাত দিয়ে তাকে আগলে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। তখন চারিদিকে মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটু আশ্রয়ের খোঁজে ভীষণ ব্যস্ত। বসে থাকতে থাকতে মোয়ের নজর হঠাৎ করে গেল একজোড়া শালিক পাখির দিকে। তারা পরম নিশ্চিন্তে একে অপরকে ছুঁয়ে একসাথে বৃষ্টিতে ভিজছে। দৃশ্যটা দেখা মাত্রই মোয়ের নিজের বৃষ্টিতে ভেজার তীব্র ইচ্ছা জাগলো, কিন্তু পাশে বসা উজানকে বলার সাহস সে পাচ্ছে না। যদি লোকটা সবার সামনেই তাকে কড়া বকা দেয়, সেই ভয়ে সে গুটিয়ে রইল। কিন্তু মনের ভেতর বৃষ্টিতে ভেজার তীব্র আকাঙ্ক্ষা কিছুতেই দমাতে পারছিল না সে। অবশেষে মনের ভিতর একরাশ ভয় চেপে রেখে সে ফিসফিস করেই বলে উঠল। প্রফেসর সাহেব, উজান ঘাড় বাঁকিয়ে মোয়ের দিকে তাকালো, তারপর মৃদু স্বরে আওড়ালো। কিছু চাই? আ- আমি একটু বৃষ্টিতে ভিজতে চাই। এখন নয়, বাসায় গিয়ে ভেজো। উজান শান্ত গলায় উত্তর দিল। না, আমি এখনই ভিজতে চাই। বাসায় যেতে যেতে যদি বৃষ্টি চলে যায় তখন তো আর ভিজতে পারবো না। বললাম না এখন নয়। প্লিজ প্রফেসর সাহেব, বেশি না, জাস্ট 10টা মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। উজান এবার চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। উজানের অমন কড়া চাহনি দেখে মৌ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। মনে মনে ভীষণ অভিমান হলো তার। সামান্য একটু বৃষ্টিতে ভিজতে চেয়েছে বলে মানুষটা এইভাবে চোখ রাঙিয়ে তাকাবে? সে তো সচরাচর উজানের কাছে কিছু চায় না, তাহলে আজ কেন এমন করলো? উজান গভীর দৃষ্টিতে ময়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার ছোট থেকে বড় সব ইচ্ছে, সব স্বপ্ন সে নিজের হাতে পূরণ করবে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই নয়। মেয়েটাকে সে কেন বারণ করলো তা হয়তো মৌ বুঝতে পারছে না, কিন্তু উজান খুব ভালো করে জানে চারপাশে অনেক অচেনা মানুষ। তাদের নোংরা নজর এড়িয়ে একা একটা মেয়ে ভাবে রাস্তায় বৃষ্টিতে ভিজবে, ব্যাপারটা ভাবতেই উজানের পুরুষালী অহংকারে বাজছে। এর মাঝে বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করলো। উজান আকাশের দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো যে আজ সহজে বৃষ্টি থামার লক্ষণ নেই। মোকে ওভাবে মুখ গোমরা করে বসে থাকতে দেখে উজান মনে মনে একটু হাসলো। তারপর মোয়ের হাতটা শক্ত করে টেনে ধরে আবার বাইকে বসতে বলল। মো আর কোনো কথা না বাড়িয়ে মুখ ফুলিয়ে বাইকে গিয়ে বসলো। সঙ্গে সঙ্গে উজান বাইক স্টার্ট দিল। বাইক চলতেই মো বৃষ্টিতে ঠিকই ভিজতে লাগলো, তবে তার মনটা বড্ড ভারী হয়ে রইল। সে তো এভাবে ভিজতে চায়নি। সে চেয়েছিল কোনো এক খোলা আকাশের নিচে পাখির মতো ডানা মেলে চারিদিকে ঘুরে ঘুরে মনের আনন্দে ভিজবে। চৌধুরী ভিলা থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে একটা বিশাল খালি মাঠ ছিল। বাচ্চাদের খেলার একটা সুন্দর জায়গাটা এখন বৃষ্টির কারণে একদম ফাঁকা। চারিপাশটা ভীষণ মনোরম দেখাচ্ছে। উজান হঠাৎ বাইকটা সেখানে এনে থামালো এবং মৌকে নামিয়ে দিল। মৌ তখনও অভিমান করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই উজানের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে ফিসফিসিয়ে উঠল। মিসেস চৌধুরী, এখন আপনার যতটুকু ইচ্ছে, যেভাবে ইচ্ছে বৃষ্টিতে ভিজতে পারেন। উজান চৌধুরী আর আপনাকে বারণ করবে না। কথাটা শোনা মাত্রই ময়ের চোখের কোণে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা গেল। সে খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে 2 হাত মিলে চারিদিকে ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করতে লাগলো। তাকে ওভাবে আনন্দ করতে দেখে চারপাশের 2-3টে বাচ্চাও এসে ময়ের সঙ্গ দিল। আর এদিকে উজান নিজের বাইকটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার প্রিয়তমার এই নিষ্পাপ পাগলামি দেখতে ব্যস্ত রইল। খানিকক্ষণ পর উজান ঘড়ির দিকে তাকিয়ে ময়ের উদ্দেশ্যে ডেকে উঠল। পেয়েছি, এবার বাসায় চলো। আর নয়, বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। মৌ এক পলক উজানের দিকে তাকালো। তার নিজের আরও ভিজতে ইচ্ছে করলেও সে আর জেদ করলো না, বরং লক্ষ্মী মেয়ের মতো উজানের কথায় রাজি হয়ে বাইকে উঠে বাসায় চলে এলো। বাসায় ঢুকেই মৌ চটজলদি দৌড়ে নিজের ভেজা জামা কাপড় নিয়ে সোজা কিচেন রুমে ঢুকলো। কিন্তু সেখানে মেহেরকে না দেখে মুহূর্তে তার মুখটা আবার কালো হয়ে গেল। তাকে এভাবে শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মৌসুমী চৌধুরী আদুরে স্বরে বললেন। এসেছিস মা? মৌ কাঁদো কাঁদো গলায় উত্তর দিল। শাশুড়ি আম্মা, মেহের কি এখনো আসেনি? তোমার ছেলে যে বললো আমি বাসায় আসার আগে নাকি মেহের এখানে চলে আসবে। মৌসুমী চৌধুরী মুচকি হেসে বললেন। একবার ছাদে গিয়ে দেখ, মেয়েটা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। মৌসুমী চৌধুরীর কথা শুনে মৌয়ের মনটা খুশিতেই নেচে উঠল। সে আবারও উল্টো ঘুরে দৌড় লাগাতে লাগাতে বলল। আবারও বৃষ্টিতে ভিজবো জানো, মৌ কামিং। সে যখন মাঝপথে, ঠিক তখনই পিছন থেকে উজানের গম্ভীর ও কড়া কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। মিসেস চৌধুরী, ঠিক 5 মিনিটের মধ্যে আমি আপনাকে রুমে দেখতে চাই, না তো আজ আপনাকে কঠিন পানিশমেন্ট পেতে হবে। জাস্ট মাইন্ড ইট।
কথাটা উজান নিচের দিকে তাকিয়েই বলল। মৌয়ের দিকে একবার চোখ তুলে তাকালোও না। মৌ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকালো, তারপর গট গট করে ছাদের দিকে চলে গেল। আর উজান নিজেও নিজের রুমে ঢুকে পড়লো। প্রায় ঘন্টাখানিক পর উজান ওয়াশরুম থেকে শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে ঢুকে সে একদম স্তব্ধ হয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখলো মৌ এখনও রুমে আসেনি। এতক্ষণ ধরে মেয়েটা ভেজা কাপড়ে ছাদেই রয়ে গেছে। এত সময় বৃষ্টিতে ভিজলে জ্বর তো নিশ্চিত আসবে, কিন্তু অবুঝ মেয়েটা যেন কিছুতেই তা বুঝতে চাইছে না। উজান কোনো রকমে একটা ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে রাগ নিয়ে রুম থেকে বের হতেই যাবে, ঠিক তখনই মৌ দরজা দিয়ে রুমে এসে তার সামনে হাজির হলো। মৌয়ের উপস্থিতি টের পেয়ে উজান মাথা নিচু করে অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা স্বরে আওড়ালো, টাইম কতটুকু দিয়েছিলাম মিসেস চৌধুরী? মৌ আর কোনো কথা না শুনে এক পা এগিয়ে গিয়ে খপ করে উজানের টি শার্ট টেনে ধরল। তারপর নিজের ডাগর ডাগর চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কোন সাহসে মিসেস চৌধুরীর দিকে না তাকিয়ে ওভাবে নিজের দিকে চোখ নামিয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনি কি জানেন আমি কার ওয়াইফি? আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন কেন? হ্যাঁ, আপনি জানেন আমার বর কে? উজানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। মেয়েটার দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, কিন্তু সে অবুঝ মেয়েটাকে কিভাবে বোঝাবে যে এই মুহূর্তে তার দিকে তাকালে উল্টো উজানের নিজেরই সামলানো কঠিন হয়ে পড়বে। সে নিজের ভেতরের প্রবল আকর্ষণ নিয়ন্ত্রণ করে নিচু গলায় আওড়ায়, পিচ্ছি, টি শার্ট ছাড়ো। ছাড়বো না। তার আগে বলুন আমার দিকে তাকাচ্ছেন না কেন? কি ভেবেছেন আপনি আমি কিছু বুঝতে পারি না? এমন কিছুই নয় পিচ্ছি, জাস্ট রিল্যাক্স। এবার হাতটা ছাড়ো। মৌ এবার উজানের কোনো কথা না শুনেই তার পায়ের পাতার উপর ভর দিয়ে খানিকটা উঁচু হলো। উজানের মুখের একদম কাছাকাছি গিয়ে চোখ রাঙিয়ে বলল, আগে তাকান আমার দিকে। আমি কি খুব পচা দেখতে হয়ে গেছি যে আমার দিকে তাকানোই যাচ্ছে না? তাকান বলছি আমার দিকে। মৌয়ের এমন আকস্মিক অবাধ্যতা আর জেদের সামনে উজান আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। সে মুহূর্তের মধ্যে এক হাত দিয়ে মৌয়ের সরু কোমর শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একদম মুখোমুখি টেনে নিল। দুজনের তপ্ত ও ঘন নিঃশ্বাস তখন একে অপরকে স্পর্শ করছে। উজান নিজের তীব্র ও ব্যাকুল দৃষ্টি মৌয়ের চোখের উপর নিবদ্ধ করে এক নিঃশাক্ত গলায় প্রতিধ্বনিত করল, ওজান চৌধুরী যদি এই মুহূর্তে আপনার উপর ঠিকঠাক দৃষ্টি দেয় মিসেস চৌধুরী, তাহলে তার সে দৃষ্টির তীব্রতা সহ্য করতে পারবেন তো? একবার নিজের দিকে ভালো করে তাকিয়েছেন? বৃষ্টির পানিতে ভিজে আপনার পরনের জামাটা শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। ওজান চৌধুরী কিন্তু এতটা ধৈর্যশীল নয়। মাঝে মাঝে এই পুরুষটার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, তাহলে আপনারই বড় বিপদ হয়ে যাবে। কথাটা শেষ করেই উজান এক ঝটকায় মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে তাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে মৌ লজ্জায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক দৌড়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। তার এমন ভয়ার্ত ও লজ্জাবনত চলে যাওয়ায় দিকে তাকিয়ে উজান বিছানার ওপর বসে শব্দ করেই হেসে উঠল। মনে মনে ভাবলো, সামান্য দুটো কথা শুনেই যে মেয়ে ভয়ে এভাবে কুঁকড়ে যায়, ভবিষ্যতে তাকে পুরোপুরি সামলাবে কীভাবে সে। এর বেশ কিছু সময় পর মৌ শাওয়ার শেষ করে কালো রঙের একটা থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বের হলো। তার ভেতরের লজ্জাটা তখনও কাটেনি, তাই সে তার ডানে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। উজান তখন বিছানায় গা এলিয়ে দিয়ে এক মনে নিজের ফোন স্ক্রল করছিল। মৌ এবার আর এক মুহূর্ত দেরি না করে একরাশ অধিকার নিয়ে সোজা উজানের সেই চওড়া ও উন্মুক্ত বুকের উপর গিয়ে পরম শান্তিতে আশ্রয় নিল। এতে উজান কিচ্ছু বলল না। মৌ তার বুকে মুখ গুজে স্তব্ধ হয়ে রইল। হঠাৎ মৌ মুখ তুলে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে, প্রফেসর সাহেব, তখন যেন কি বলছিলেন আপনি? উজান ফোন স্ক্রল করতে করতে উদাসীন গলায় উত্তর দিল, কখন? ওই যে যখন আমি ভেজা জামা পরে আপনার সামনে এসেছিলাম তখন। মৌ সাথে সাথে আবার মাথা নিচু করে নিল। উজান বুঝতে পারলো মেয়েটার মধ্যে কেমন এক অন্যরকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। মৌ উজানের আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান নিজের শরীর সরিয়ে দূরে সরে গেল। মৌ এতে বিরক্ত হলো। তাকে তো তার শাশুড়ি আম্মাই বলেছে উজানের কাছাকাছি থাকতে, তার উপর চারপাশে যে পরিমাণ ডাইনিরা তার প্রফেসর সাহেবের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, তাতে মৌ কোনোভাবেই এই মানুষটাকে হারাতেই চায় না। কিন্তু উজান গম্ভীর স্বরে ঝেঁঝে উঠল। উজানের এমন নিস্পৃহ কথায় মৌ ভীষণ কষ্ট পেল। মানুষটা কি সত্যিই তাকে নিজের করে চায় না, নাকি কেবল সম্পর্কের দায়বদ্ধতা থেকে এত যত্ন করে?
অভিমানী মৌ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার দৃষ্টি উজানের উপর থেকে সরছিল না। এই মানুষটা ছাড়া তার পৃথিবীটা বড় অসহায়, বেঁচে থাকাটা কঠিন। উজান ময়ের নীরবতা দেখে পাশ ফিরে তাকালো, ধীর গলায় জিজ্ঞেস করলো, কে ম্যাডাম, এমন করে তাকিয়েছেন কেন? আমি প্রেগনেন্ট। কথাটা শেষ হওয়ার আগেই মৌ নিজের মুখ নিজেই চেপে ধরল। সে কী বলতে কী বলে ফেলল, ভাবতেই নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। কিন্তু ওদিকে উজান কথাটি শোনা মাত্রই বিদ্যুৎ গতিতে বিছানার থেকে লাফিয়ে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চেঁচিয়ে উঠল সে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শাশুড়ি মেয়ে বলে কে? বাসরের বউ তো করতে পারলাম না, আর এই মেয়ে বলে সে প্রেগনেন্ট। দয়াল, এ কেমন খেলা দেখাইল? পরিশ্রম করার আগেই ফসল উৎপাদন শেষ। উজান, কি কপালে জন্মেছিস তুই? মৌ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে উজানের দিকে। সে না হয় ভুল করে কথাটি বলেই ফেলেছে, তাই বলে মানুষটা তাকে এমন কড়া কথা শোনাবে? সে তো সবসময় তাকে পিচ্ছি পিচ্ছি বলেই খেপায়। তাহলে এই পিচ্ছি যে ভুলবশত কথাটা বলে ফেলেছে, সেটা তার প্রফেসরের মাথায় ঢুকলো না? ফের উজান কিছু বলতে উদ্যত হতেই মৌ তড়িঘড়ি করে নিজের ছোট্ট হাত দিয়ে উজানের মুখ চেপে ধরল। না না না, আমি আসলে ওটা বলতে চাইনি। আমি কোনো পচা কাজ করিনি, সত্যি বলছি। মৌয়ের গলায় আকুতি। উজান সঙ্গে সঙ্গে মৌয়ের হাতটা সরিয়ে তাকে নিজের সামনে সোজা করে বসিয়ে চেঁচিয়ে উঠল, তাহলে বললে কেন যে তুমি প্রেগনেন্ট? তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট নও তো আবার? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে, না না, আমি ওটা একদম বলতে চাইনি। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আমি আসলে প্রেম করব এটা বলতে চেয়েছিলাম। হোয়াট? তুমি উজান চৌধুরীর ওয়াইফই না হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে চাও? সিরিয়াসলি? পিঠিয়ে চেলাকাঠের বাড়ি পড়ানে বলে সাহস বড্ড বেড়ে গেছে, তাই তো? এ- এ- এমন করছেন কেন? আপনি তো আমায় বউ বলে মানেনই না। এমনকি আপনার কাছে গেলেও আপনি নাকি বড্ড বিরক্ত ফিল করেন। সেজন্যই ভাবছিলাম একটা প্রেম করবো, আর তারপর আপনাকে। মৌ বাকি কথা শেষ করার আগেই উজান আচমকা তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। তারপর এক হিংস্র বাঘের মতো গর্জন তুলে, আমার থেকে মুক্তি চাইলে তো জিব্বার রক টেনে ছেড়ে ফেলবো। তুই অনলি অ্যান্ড ওয়ান উজান চৌধুরীর। জাস্ট মাইন্ড ইট। উজান ময়ের গাল এতটাই জোরে চেপে ধরেছিল যে মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। সে ছটফট করেই নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু উজান তাকে ছাড়ল না, বরং রাগে গজগজ করতে করতে বলে উঠল, নেক্সট টাইম যদি অন্য কোনো পুরুষের কথা তোর এই মাথায় এনেছিস, তবে তোকে নিজ হাতে খুন করবে উজান চৌধুরী। কথাটা শেষ করেই উজান বড় বড় পা ফেলেই রুম থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় সে এত জোরে গাল চেপে ধরেছিল যে মুহূর্তেই ময়ের ফর্সা গাল দুটো রক্তিম লাল হয়ে উঠল। ময়ের চোখ বেয়ে এবার অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কিছুতেই নিতে পারছে না উজানের এই ছোট ছোট কথার আঘাত। একটা মানুষ কি এভাবে বাঁচতে পারে, যে সম্পর্কের না আছে কোনো ঠিক ঠিকানা, আর না আছে একটুখানি ভালোবাসা? এভাবে জোর করে তো আর কোনো সম্পর্ক টিকে থাকে না। মুখ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতেই একসময় মেঝেতেই জড়সড় হয়ে শুয়ে পড়ল। এর কিছুদিন পর উজান তার সেই রাগী মুখখানা নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকেই তার কপাল কুঁচকে গেল। পুরো রুম অন্ধকার। সম্ভবত মৌ রুমের লাইট অফ করেই ঘুমিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালালো। আলো ফুটতেই সে দেখলো মৌ মেঝেতে একদম গুটিসুটি মেরেই শুয়ে আছে। মেয়েটার এমন মলিন বিষণ্ণ মুখখানা দেখে মাত্রই উজানের বুকের ভেতরটা এক নিমিষেই মোচড় দিয়ে উঠল। সে দ্রুত ময়ের সামনে এগিয়ে গিয়ে তাকে পাজাগুলো করে নিজের বুকে জড়িয়ে নিল। ময়ের এই বিধ্বস্ত রূপ দেখে মুহূর্তের মধ্যে উজানের সব রাগ কর্পূরের মতো উড়ে গেল। সে তড়িঘড়ি করে মৌকে বিছানায় নিয়ে গিয়ে পরম যত্নে শুয়ে দিল। মনে মনে এক তীব্র অনুশোচনা জাগলো তার। রাগের মাথায় মেয়েটাকে সে বড্ড বেশি হার্ট করে ফেলেছে, কিন্তু সে তো এমনটা চায়নি। আসলে নিজের পজিটিভনেসের কারণে রাগটা সে কন্ট্রোল করতে পারেনি। উজান আলতো করে ঝুঁকে ময়ের সারা মুখমণ্ডল অজস্র চুমুতে ভরিয়ে তুলল। কাঁপা কাঁপা হাতে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো। খেয়াল করলো মেয়েটার শরীরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বিকেলে ওই বৃষ্টিতে বেশি ভেজার ফল এটা। রুমের জানলাগুলো খোলাই ছিল, সেখান থেকে তীব্র বেগে ঠান্ডা বাতাস এসে বারবার মুখে কাঁপিয়ে তুলছিল। এটা দেখে উজানের নিজের ওপর আরও রাগ হলো। সে মৌকে ভালো করে কমফোর্টার দিয়ে ঢেকে দিয়ে রুমের সব জানালা লক করে দিল। তারপর আবার এসে প্রিয়তমার পাশে ঝুঁকে বসলো। কিছু সময় তার নিষ্পাপ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উজান নিজের গুনগুন করে গেয়ে উঠল,
এইটুকু গেয়ে নিজের পাগলামিতে নিজেই মৃদু হাসলো উজান। মেয়েটাকে সে অসম্ভব রকম ভালোবাসে, অথচ মুখে তা স্বীকার করতে তার বড্ড অনীহা। লুকিয়ে লুকিয়ে তাকে দেখা, সামনাসামনি তাকে আড়াল করা, আবার চোখের পলক একটু দূরে গেলেই উজান অস্থির হয়ে ওঠে। মানুষ বলে প্রথম ভালোবাসা ভুলে দ্বিতীয় ভালোবাসা কখনোই নাকি ততটা গম্ভীর হয় না, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। উজানের কাছে তার প্রথম ভালোবাসার চেয়েও এই দ্বিতীয় ভালোবাসা অনেক বেশি গভীর ও তীব্র। প্রথম জনের চেয়েও এই দ্বিতীয় নারী তার জীবনে শ্রেষ্ঠ। এই নারীটা যদি কোনোদিন জানতে পারে যে প্রফেসর উজান চৌধুরী তাকে পাওয়ার জন্য কতটা পাগলামি করত, তবে সে কি নিজেকে সামলাতে পারবে, নাকি খুশিতে আত্মহারা হয়ে পড়বে? পিচ্ছি মেয়েটা নিজেও জানে না উজান তাকে নিজের করে পাওয়ার জন্য পর্দার আড়ালে কি করেছে। এসব জল্পনা কল্পনা ভাবতে ভাবতে উজানের ফোনে একটা মেসেজ এলো। সে আর দেরি না করে পরম মমতায় মৌয়ের কপালে ও ঠোঁটে আলতো করে ছোঁয়া দিয়ে কক্ষ ত্যাগ করলো। রাতে তখন প্রায় 9টা। ইফাত আর তন্ময় লেকের পাড়ে বসে আছে বললে ভুল হবে। তারা দুজন উন্মুখ হয়ে অপেক্ষা করছে উজানের জন্য। এই জায়গাটা তাদের 3 বন্ধুর খুব পছন্দের। বেশিরভাগ সময় অবসরে তারা এখানে বসে আড্ডায় মেতে ওঠে। হঠাৎ সেখানে উজানের আগমন হলো। সে আধা ঘন্টা দেরি করে আসায় তন্ময় গুনে গুনে 4টা থাপ্পড় বসিয়ে দিল তার পিঠে। উজান কোনো প্রতিবাদ না করে চুপচাপ দুজনের মাঝে পা ঝুলিয়ে বসে পড়ল। তন্ময় ততক্ষণেই চেঁচিয়ে উঠল, শালা ভণ্ড, এই নাকি বউ মানে না, অথচ বউকে রেখে আমাদের কাছে আসতে তার 18 ঘন্টা লেগে যায়। এতক্ষণ কি করেছিলি তুই, হ্যাঁ? উজান কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি মুচকি হাসতে লাগলো। তার সেই রহস্যময় হাসি দেখে তন্ময় আরও রাগান্বিত হলো। সে ইফাতকে উদ্দেশ্য করে বলল, ইরফাত, ওকে আসতে বারণ কর, নয়তো গুলি করে ওর খুলে উড়িয়ে দেব। বিয়ে করে এখন পুরা বউ পাগল হয়ে গেছে। ভাইদা ওয়ে, ভাবির সাথে রোমান্স করে এলি নাকি? ইস, কি কপাল তোর! গড়ে বউ থাকা মানে সব টেনশন দূর। আমার কপালে যে কবে একটা বউ জুটবে। উজান এবারে ধমকে ওঠে, চুপ কর শালা, এমনিতেই পিচ্ছিকে ধমকি দিয়ে এসেছে, আবার রোমান্স মারাস? দূরে গিয়ে মর। তন্ময় অবাক হয়ে জিজ্ঞেস করলো, বেচারাকে আবার দমকে দিচ্ছিস কেন? কেন আবার? শালি আমাকে রেখে নাকি অন্য পুরুষের সাথে প্রেম করতে চায়। ইচ্ছে করছিল মেরে তক্তা বানিয়ে ফেলে। নেহাত বউটা পিচ্ছে, তাই কিছু করতে পারেনি। প্রেম করতে চেয়েছে বলে তোর এত রাগ হচ্ছিল কেন উজান? তুই তো ভাবে কি ভালোবাসিস না? কথাটা বেশ তাচ্ছিল্যের সুরেই বলল ইফাত। সে এতক্ষণ স্থির হয়ে পানির দিকে তাকিয়েছিল। সেখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকস্মিক প্রশ্নে উজান ভ্রুজোড়া কুঁচকে তার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে আওড়ায়, ভালোবাসে না বলে কি ও যাইছে তাই করবে? সম্ভাবনা না থাকলে এটিটাই ভালো, কারণ সময় মতো থামতে না পারলে ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তেই থাকে। কিছু সম্পর্ক থাকে যেগুলোর শুরুটা খুব সুন্দর হয়, কথা, হাসি, অভিমান সব কিছুতে একটা আলাদা মায়া থাকে। মনে হয় এই গল্পটা হয়তো অনেক দূর যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যেতে হয় সব গল্প শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথে থেমে যাওয়ার জন্যই আসে। তখন জোর করে ধরে রাখলে শুধু কষ্টটাই বাড়ে, অভিমান জমতে থাকে, আর ধীরে ধীরে সুন্দর স্মৃতিগুলোও ভারী হয়ে যায়। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াটাই ভালো, কারণ থেমে গেলে অন্তত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই বুঝবি না ভালোবাসা কী, তবে তোর বিপরীত পাশের মানুষটা ঠিকই জানে সম্পর্কে থাকা কতটা কঠিন। না তাকে বুকে জড়িয়ে রাখা যায়, না তাকে দূরে সরিয়ে রাখা যায়। এইটুকু বলেই থামলো ইফাত। উজানও তন্ময় দুজনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফাত আবারও উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস সুজান, আমি আর ভাবি দুজনই সেম, আমাদের দুজনের গন্তব্য সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চাই আমিও আমার ফুলকন্যাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবির চেয়ে বড় দুর্ভাগ আমি, সে অন্তত তোর সাথে একই ছাদের নিচে একই রুমে তোর সাথে পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার থেকে শুধু দূরে সরে যায়। যত আমি এগিয়ে যাই সে তত পিছিয়ে যায়। তবে জানিস তো, সময়ের মূল্য অসীম। ঠিক সময় তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইরফাত কিন্তু ঠিকই বলেছে উজান, তোর নিজের সম্পর্ক নিয়ে একটু সিরিয়াস হওয়াটা উচিত। এভাবে তো সংসার টেকে না। বাই দ্য ওয়ে, তুই যে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, সে এখন কোথায়? মেয়েটি কি এখনও আছে নাকি এতদিনে অন্য কারোর গিনি হয়ে গেছে?
ইফাত কপাল কুঁচকে তাকালো। উজান নিজে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়েও কিছু জানে না। সে কৌতূহলী গলায় প্রশ্ন করলো, তুই আবার কাকে বিয়ে করতে চেয়েছিলি উজান? হেই ওয়েট, আগে কি করেছিস সেসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে এইসব ঝামেলা যদি এখন তোর মাথায় আসে তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে ইয়ার ভুলে গেলি, উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনাবত বিরক্ত করতো না, সেই তো ছিল উজানের দ্বিতীয় প্রেম। হোয়াট? ইফাতের তীব্র চিৎকার শুনে উজান তড়িঘড়ি করে তন্ময়ের পিঠে একটা জোরে কিল বসালো। হাপ বেটা, তোকে কখন বললাম সে আমার দ্বিতীয় প্রেম ছিল? তন্ময় পিঠ টলতে টলতে উত্তর দিল, বউ করতে চাওয়া আর প্রেম করা দুইটা তো সেম জিনিসই। এসেছে আমার সাথে বন্ডামি করতে। এবার বল, সে কি এখনো তোকে বিরক্ত করে? আগের চেয়ে বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নয়, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসা। ইফাত ভ্রুজোড়া কুঁচকে উজানের দিকে তাকালো। তার কণ্ঠে কিছুটা শঙ্কা। সে গম্ভীর গলায় বলল, কি বলতে চাইছিস তুই উজান? তুই কি এনি চান্স মৌভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস? উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক চেলতে হাসলো। তারপর নিজের পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবছা ছবিতে আলতো করে চুমু খেলো। সে ছবির দিকে পরম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আপন মনেই বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের আঙিনায়। ভালোবাসা প্রিয়দর্শিনী, উজান চৌধুরী আপনাকে অসম্ভব রকম ভালোবাসে। ইফাত এবার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ উজান, তুই আমাদের সাথে ফাইজলামও করছিস? তোর লাইফে বর্তমানে একজন থাকতেও তুই মনে মনে আর একজনকে ভালোবাসিস? কেন বুঝিস না ভাবিও তোকে কতটা অসম্ভব ভালোবাসে? ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিচারিতার কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটা কি সত্যিই পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনেই ধরল। ছবিটা কিছুটা আবছা হলেও ওটা যে আর কেউ নয়, স্বয়ং মৌ। তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময় ভরা চোখে চেয়ে রইল। অস্পষ্ট স্বরে বলল, তো তো তো- তুই ভাবি কি ভালোবাসিস উজান? তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই, আমি আমার ওই মৌ পাখিকে ভালোবাসি। তোদের কি মনে হয় এই উজান চৌধুরীকে বাড়ির লোক একটা অচেনা অচেনা মেয়ের সাথে বিয়ে দেবে আর সে উজান চৌধুরীর মুখ বুঝে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না, সেখানে একটা মেয়ে, অবশ্য আমার পাথরের মনে ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে ওই পেছে মেয়েটাই। জানিস, 2 বছর আগে যখন হুট করে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথমে তেমন পাত্তা দেয়নি, কিন্তু যখন দেখলাম সে একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেটে দেখলাম, কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলেই কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, অমনি আমার এই পিচ্ছি পাগলিটা গিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমার সামনাসামনি ঠিক করে চেনেও না। যেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়, সেদিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গিয়েছিলাম। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। যদিও শুরুতে সেসব পাত্তা দিইনি, তখন উজান চৌধুরী ভালোবাসা শব্দটাকে তীব্র ঘৃণা করতাম। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সাময়িক আবেগ ভেবেই ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে, তাকে সরাসরি না দেখেও একটা আইডিয়ার জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা এটা মোটেই কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনো রিপ্লাই দিইনি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিনও মেসেজ না দিলে আমার নিজের ভেতর প্রচণ্ড রাগ আর অস্থিরতা হতো। অথচ মজার বিষয় দেখ, তাকে আমি পার্সোনালি তখনও চিনতাম না। একদিনও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজখবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটি ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যিই খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল অদ্ভুত এক টান। এরপর ওর এই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার এই পাথরের মনটা একটা নরম ফুলে রূপান্তরিত হলো, তবে নিজেও বুঝতে পারিনি। তারপর গোপনে লোক লাগিয়ে রোজ ওকে ফলো করাতাম। ও কিচ্ছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম।
ভীষণ মিষ্টি একটা মেয়ে। তবে সব ছেলেদের উপর ক্রাশ খাওয়াটা ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পেচ্ছিটাকে নিজের ঘরের বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমার বয়সের পার্থক্যটা অনেক বেশি। এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যা কথা বলে, অসুস্থতার নাটক করে, অসুস্থতার নাটক করে দেশে আসতে বলল, সেটা তো তোরা জানিস। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার সে চেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরীর খুব বেশি বেগ পেতে হয়নি। খুব সহজেই পিচ্ছেকে পেয়ে গেলাম।